আমাদের ডিফারেন্ট যে মোড অফ ট্রান্সপোর্টেশন আছে সেই মোড অফ ট্রান্সপোর্টেশনের আপনার ভয়েস ইমিশনস কতটুকু নয়েজ অ্যাজ জেনারেট করছে, ভাইব্রেশন এবং অ্যাক্সিডেন্ট, এই চারটা এরিয়াতে আমরা দেখার চেষ্টা করব। সো ফার্স্ট টু স্টার্ট উইথ ওয়াটারওয়ের কথা বলা আছে। ওয়াটারওয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের এর ইমিশনস এর দিকে যদি চিন্তা করেন, আমরা এই চারটা দিক থেকে দেখবো ইমিশনস এর মধ্যে থেকে সবচেয়ে কম ইউজ করে থাকে, ইমিট করে থাকে আমরা কোন ধরনের জিনিসপত্র এখানে নেই, আমাদের যেগুলো আপনার ওয়েটের দিক থেকে হিউজ কোয়ান্টিটি পরিমাণের আমরা নিব, বাল্ক আইটেমস নিব, কিন্তু যেগুলোর প্রাইস অনেক কম থাকবে। আমরা মোবাইল ফোনসের মতো এরকম যে জিনিসগুলো আছে সেগুলোকে আসলে নেওয়ার চেষ্টা করব না, বিকজ এগুলোর কোয়ান্টিটিও বেশি, মানে ইন টার্মস অফ প্রাইসও অনেক বেশি, এবং এগুলোর ক্ষেত্রে আপনার জন্য অনেক সময় ব্যয় করতে হবে, কারণ 25-30 দিনের মতো লাগবে, যেটা আপনি মোবাইল ফোনের জন্য স্পেয়ার করবেন না। এখানে ডাবল হ্যান্ডেলিং এর কথা একটা বলা হয়েছে, কারণ আপনি চিন্তা করে দেখবেন যে আমরা মংলা পোর্ট থেকে যদি ছাড়তে হয় কোনো আইটেমস, সেখান থেকে আমার যদি চাঁপাইনবাবগঞ্জ থেকে আম আনতে হয়, তাহলে সেই ট্রাকে করে সেই সমস্ত আমগুলোকে মংলা পোর্টে আনতে হবে। আনার পর তারপরে আমরা এই সমস্ত শিপে অনবোর্ড করব, শিপ থেকে আবার আনলোড করে আবার ট্রাকে নিয়ে, দ্যাট মিনস হ্যান্ডলিং অনেকবার লাগে। এর অনেক ক্ষেত্রে আবার রেলেরও প্রয়োজন আছে। ধরেন আমি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আপনার যেই বাগান থেকে পিক করে করে চাঁপাইনবাবগঞ্জে যে ম্যাঙ্গো এক্সপ্রেস আছে স্টেশনে, সেখানে তুলে দিলাম। সেখান থেকে ডাইরেক্টলি ট্রেনে নিয়ে মংলা পোর্টে নামালো, মংলা পোর্ট থেকে কন্টেনার করে আবার শিপে তুললো, শিপ থেকে আবার ইটালিতে পৌঁছালো, পৌঁছানোর পর আবার ধরেন আপনার গাড়ি করে। সো মাল্টিপল হ্যান্ডলিং প্রয়োজন পড়ছে, সেখান থেকে পোর্টে ঢুকতে এবং পোর্ট থেকে বের হতেও, কাস্টমারের বাসা পৌঁছানো পর্যন্ত মাল্টিপল ইয়ার লাগছে। এমিশনস পার টন কিলোমিটার বলে একটা টার্ম আছে, তার মানে এক টন প্রোডাক্টটাকে পয়েন্ট পয়েন্ট এ থেকে বি এর দূরত্ব যদি 1 কিলোমিটার হয়, আর প্রোডাক্টের ওজন যদি 1 টন হয়, এই এতটুক দূরত্বে 1 টন প্রোডাক্টকে ট্রাভেল করাতে যতটুক CO2 নির্গত হচ্ছে, সেটাকে বলা হয় এমিশনস পার টন কিলোমিটার। তো এইটাতে আপনার বলা হচ্ছে যে এটা খুবই কম পরিমাণের, এবং এইটার একটা সমস্যা হচ্ছে যে এইটা যেই ফুয়েলটাকে ইউজ করে এটাকে বাংকার ফুয়েল বলা হয়। এখন সবাই অন্য অন্য ফুয়েলে চলে যাচ্ছে। এই বাংকার ফুয়েলটা প্রচন্ড পরিমাণের আপনার ইমিট করে বা পলিউশন করে, এটাকে ওরা অ্যাভয়েড করে অল্টারনেট ফুয়েলে চলে যাচ্ছে। তো শিপগুলোর মধ্যে থেকে আমরা বলেছিলাম যে এটা ডাবল হ্যান্ডেলিং প্রয়োজন পড়ে, বাট নদীপথেও এইটাতে মাল্টিপল আপনার টাইপস অফ শিপস এর প্রয়োজন পড়ে। যেরকম আমরা একটু দেখবো, একটা উদাহরণ দিয়ে বলি। ঢাকার ভিতরে 8টা থেকে 10টা পর্যন্ত, সকাল 8টা রাত 10টা পর্যন্ত কোনো বাস বা ট্রাক ঢুকতে পারবে না, বড় বড় গুলো। তখন আপনি রাজশাহী থেকে রওনা দিয়েছেন, ট্রাফিকে জ্যাম ছিল, কোনো কারণেই 8টার মধ্যে পৌঁছাতে পারেননি, 8টার আর পরে পৌঁছেছেন, শ্যামলী পরিবহন সেই সুন্দর করে আপনাকে আমিনবাজারে নামিয়ে দিয়েছে বা গাবতলীতে। সেইখান থেকে বলেছেন আমার তো, আপনার তো কলাবাগানে পৌঁছে দেওয়ার কথা, বলে স্যার একটু ওয়েট করেন, ঢাকার ভিতরে তো গাড়ি নিয়ে ঢুকতে পারছে না, আমাদের মিনি বাস গুলো আসছে। মিনি বাস গুলো এসে 2টা বাস করে আপনাকে নিয়ে চলে গেল। সো তার মানে একটা টাইম রেস্ট্রিকশনস এর কারণে আপনার অন্যান্য ইয়ে ফলো করা লাগলো, মানে নেওয়া লাগলো। এখন যেখানে যেটা আমরা করছি সেটা হচ্ছে যে নদীর নাব্যতা যদি না থাকে, ডিপ সি পোর্ট না হয়, যেটা আমাদের মংলাতে আপনি বলেন, প্লাস আপনার ইয়ের কথা যদি চিন্তা করেন, চিটাং এর যে পোর্ট আছে সেই পোর্টেরও অনেক ইস্যুস গুলো আছে। এই ইস্যুজের এই নাব্যতা নাই, এই কারণে দূরে এরকম বড় বড় শিপগুলো, যেগুলোকে মাদার ভেসেল বলছেন, তারা প্রায় 18,000 পর্যন্ত আপনার ক্যারি করতে পারে। কি ক্যারি করতে? TEU লেখা আছে। TEU মানে হচ্ছে 18,000 কন্টেনার ক্যারি করতে পারে। কন্টেনার তো অনেক ধরনের সাইজ আছে, 10 ফিট, 20 ফিট, 40 ফিট, 45 ফিট। এটা 20 ফিটের কথা বলা হচ্ছে, যে 20 ফিটের একটা কন্টেনার সর্বোচ্চ 18,000 পর্যন্ত ক্যারি করতে পারে। যদিও এখানে 18,000 লেখা নাই, এখনকার নতুনগুলা হয়েছে যেটা 18,000 পর্যন্ত, নতুন একটা শিপ এসেছে 18,000 পর্যন্ত ক্যারি করতে পারছে। সো সেইগুলো থেকে যখন আপনার নাব্যতা না, ডিপসি পোর্ট নাই, এই জন্য দূরে অ্যাঙ্কর করছে, সেইখান থেকেই ওই যে মিনি বাস করে আপনাদেরকে নিয়ে আসলো, সেরকম ভাবেই ছোট ছোট ফিডার যে ভেসেল গুলো থাকে, প্রায় ধরেন যেটা ক্যাপাসিটি 1,000 পর্যন্ত থাকে, তার মানে 15,000 যদি হয়, তার মানে 15টা ট্রিপ দিয়ে সে ওই আইটেম গুলোকে আপনি নিয়ে আসলো। সেখানেও কিন্তু আপনার
সিগনিফিক্যান্ট টাইম নষ্ট হবে আনলোড করতে, আবার ওইখান থেকে এখানে লোড করতে, মানে টাইম একটা নষ্ট হয়। এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এনার্জি এমিশনস বা যে চারটা অ্যাসপেক্টে ওকে দেখবো সেই ওয়াইজ এইটার আর অবস্থানটা কিরকম আছে। সো ভাইব যদি এটা কিন্তু 10 স্কেলের মধ্যে করা আছে, 10 স্কেলে যদি থাকে তাহলে একটু দেখবেন যে সবগুলোই কিন্তু এটা উইদিন 3 এর মধ্যে আছে। সো দ্যাট মিনস এটার স্কোর কিন্তু খুবই ভালো। এটাকে বলা হচ্ছে যে আপনার সবচাইতে ইন এ ওয়ে মেকিং ইট ভেরি ভেরি এফিশিয়েন্টের কথা আপনাকে বলা হচ্ছে। তো এরপরে আমরা আরেকটু অন্যান্য ট্রান্সপোর্টেশন মোডে যাই, যেখানের মধ্যে থেকে আমরা একটু কুইকলি এটা গো থ্রু করবো, কারণ এটা লেকচারটা লেন্থটা অনেক বড়, আদারওয়াইজ আপনার জন্য ডিফিকাল্ট হবে। তো আমরা একটু ছোট ছোট ভাগ করে করে দেবো, সিন্স এইটা হচ্ছে আমাদের মিড টার্মের জন্য সবচেয়ে বড় চ্যাপ্টার। রেলের কথা বলা হচ্ছে যে আপনার এর স্পিড অন অ্যান অ্যাভারেজ 50 to 60 মাইলস পার আওয়ার। এক মাইলে কিলোমিটার কতটুকু আসে? 1.609 কিলোমিটার আসে এক মাইলে কে যদি আপনি কিলোমিটার কনভার্ট করেন। তো এটাতে আপনার এর ফুয়েলিং এর অপশনস গুলো আগে মোস্টলি ছিল, প্রথমে কয়লা ছিল, কয়লার পর ডিজেল আসলো, ডিজেলের পর এখন আমাদের ইলেকট্রিসিটি ইউজ করছে। পাশের দেশগুলোতে আপনি ইজিলি দেখতে পারবেন, ইন্ডিয়াতেও আছে, অন্যান্য দেশগুলোতেও আছে, কিন্তু বাংলাদেশে আমরা শুধুমাত্র প্যাসেঞ্জার ক্যারি করার জন্য মেট্রো নতুন চালু করেছি, বাট বাকি সবগুলোই এই ডিজেল দিয়ে আমরা একটু করার চেষ্টা করছি। তো এখানেও কিন্তু আপনার আর ওয়াটারওয়ের মতো ডাবল হ্যান্ডেলিং লাগছে। কেন লাগছে? কারণ আপনার আইটেমটাকে সেই ট্রেন স্টেশন নিয়ে আসতে এবং ট্রেন স্টেশন থেকে পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছাতেও আপনি কিন্তু আরেকটা মোড অফ ট্রান্সপোর্টেশনের সাহায্য লাগছে, যেটা আমরা বলেছিলাম যে সেই চাঁপাইনবাবগঞ্জের সেই ম্যাঙ্গো এক্সপ্রেসের করতে যদি চিন্তা করে দেখেন, সেই ম্যাঙ্গো এক্সপ্রেসের জন্য আমগুলাতে তো স্টেশনে আনার জন্য কোনো না কোনো আপনার মাধ্যমের প্রয়োজন হয়েছে। তো সেটা আমরা ওটাকেই বলছি। এখানে আমাদের স্টেডি বলা হচ্ছে আইটেমস গুলোকে নেওয়ার চেষ্টা করি, কারণ এটা যদি মুভ করতে থাকে খুব বেশি তাহলে আমার জন্য ট্রান্সপোর্টেশনে খুব ঝামেলা হয়ে যাবে। যেমন আপনারা দেখেছেন কিনা জানি না যে কক্সবাজার মহেশখালীর ওইদিকে যে উইন্ড মিল গুলা চালু করেছে, তো সেটার মধ্যে থেকে ওদের বড় বড় টারবাইন যেগুলো আছে ওই টারবাইন গুলো আপনার আর বড় লরি যেগুলো আছে লরিতে দিয়ে আস্তে 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 করে 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 সামনে পিছে পুলিশের প্রোটোকল গুলোকে দিয়ে এসকর্ট করে নিয়ে যায়। তো ওটা আপনার ট্রেন দিয়ে এরকম এত আস্তে আস্তে করে করতে পারবেন না, কারণ রাস্তা তো ধরেন একটা বাদ দিলেও আরেকটা রুটে আপনি নিতে পারেন। ট্রেনের জন্য তো এরকম মাল্টিপল রুটস থাকে না, 2 লেনের থাকবে বা সর্বোচ্চ 4 লেনের থাকবে। আমাদের বাংলাদেশেই তো আপনার 2 লেন অনেক জায়গাতে নেই। আপনার এই কারণে দেখবেন রাজশাহী যেতে গেলে আপনার এর ইয়ের যেটা আছে বঙ্গবন্ধু ব্রিজের আগে আমাদের ওয়েটিং টাইম প্রায় 30 মিনিটের মতো বসেই থাকা লাগে, তারপরেও রাখে। সো আমাদের ওই লিমিটেশনসটা একটু বেশি আছে। তো ডবল হ্যান্ডেলিংটা আপনার লাগছে। তো এটা অন্যগুলোর থেকে গ্রিনার বলা হচ্ছে রোডের তুলনায়, কারণ রোড প্রচন্ড পরিমাণে ইমিট করতে থাকে, আর এটা যেহেতু ইলেকট্রিসিটির অপশনসটা আছে, তো ওয়াটারওয়ের পর এইটা হচ্ছে আপনার দ্য মোস্ট গ্রিনেস্ট বলা হচ্ছে, যে এটার মধ্যে থেকে আপনার এনার্জি খরচ কম হয়, এমিশনস কম হয়, এই জন্য এটাকে গ্রিন বলা হচ্ছে। রোডের অবস্থা তো বেশ খারাপই বলা হচ্ছে। তো আমরা একটু আগে যেরকম অন্যগুলাকে দেখেছিলাম, এটাকে একটু দেখার চেষ্টা করি। এটা আবারও 10 স্কেলের মধ্যেই করা হয়েছে, এটার হাইয়েস্ট হয়েছে 5, যেটা হচ্ছে ভাইব্রেশন। আপনারা আমরা এটা আসলে মানে খুবই ভালোভাবে দেখতে পারি, ভাইব্রেশন এবং নয়েজ এই দুইটাই যদি দেখেন তখন দেখবেন যে মহাখালী বা অন্যান্য রেলের মধ্যে বসে থাকলে, রেলের বাইরে সরি ওয়েটিং এ থাকলে গাড়িতে, তখন দেখবেন হিউজ পরিমাণে পাশতে যায়, পুরো রাস্তা টাস্তা কাঁপতে থাকে, নয়েজও আছে বেশ ভালো পরিমাণে হয়। বাট ইমিশনস গুলো 10 স্কেলের মধ্যে থেকে ভেরি ভেরি প্রমিসিং। সেটা মাত্র হচ্ছে আপনার থাকছে ওয়াটারওয়েটা ছিল 1.5 আর এটা হচ্ছে আপনার 2, তাহলে এটা আপনার খুবই ভালো। তো এটাকে বলা হচ্ছে যে এটা সেকেন্ড বেস্ট অপশনস। আপনি যদি তারপরে দেখার চেষ্টা করেন যে আমাদের রেলের এর আগের কি অবস্থা ছিল এখন কি অবস্থা, ইন্ডিয়া আর ইউএস এর সাথে একটা কম্পারিজন করা হয়েছে, এটার আর আর কোনো কমেন্ট আসলে পাস করতে চাই না। এই একটা জিনিস ছবিটা দেখে আমার খুব মজা লেগেছিল যে আমরা এই রেল লাইনটাকেও ছাড়ি না, এটা কি রিপন লাভ কাকে এটাও দিয়ে দিয়েছি, মানে আমাদের দেশের যে অবস্থা আলহামদুলিল্লাহ। তো
এরপরে যেই পার্টটাতে আছে আমরা রোডে চলে যাব। রোডের মধ্যে থেকে আমাদের বলা হচ্ছে সকল মাধ্যমগুলোর মধ্যে থেকে মোড অফ ট্রান্সপোর্টেশনের মধ্যে দিস ইজ বাই ফার দ্য বেস্ট ওয়ান ইন টার্মস অফ, এইটা হচ্ছে আপনার একেবারে প্রোডাক্টের উৎপত্তি স্থল পর্যন্ত রিচ করতে পারে এবং ইট ক্যান অ্যাকচুয়ালি সেন্ড দ্য প্রোডাক্ট রাইট টু দ্য ডোর স্টেপ অফ দ্য কাস্টমার। তার মানে ওই যে প্রোডাক্টের যেখানে জন্ম থেকে শুরু হয়ে প্রোডাক্টের শেষ হচ্ছে কাস্টমারের হাত, তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রোডাক্টের সমস্ত কিছু সে নিজেই একা হ্যান্ডেল করতে পারে, যেটা অন্য মোড অফ ট্রান্সপোর্টেশন পারে না। অন্য মোড অফ ট্রান্সপোর্টেশনের সবসময় রোডের হেল্প নেওয়া লাগবে, যে সে একা সেলফ সাফিসিয়েন্ট আসলে না। তো এটার আর মধ্যে থেকে আমরা ট্রাক যেহেতু আমাদের মোস্টলি ইউজ করি, এটা ট্রাকের সিস্টেমটাকে আমরা দুভাবে ভাগ করে ফেলেছি। বলা হচ্ছে যে ফুল ট্রাকলোড, লেস দ্যান ট্রাকলোড। আপনার বাসার কথা চিন্তা করে রাখেন, আপনারা স্টুডেন্টরা নিজেরাই অনেকে দেখবেন শেয়ার্ড অ্যাপার্টমেন্ট থাকে, আর অনেকে পুরো একটা অ্যাপার্টমেন্ট নিজেই থাকে। তার মানে এই 1600 স্কোয়ার ফিটে যে অ্যাপার্টমেন্টটা আছে সেই অ্যাপার্টমেন্টটা পুরোটাই আপনি আপনি থাকছেন। তার মানে ফুল অ্যাপার্টমেন্ট নিজেই অকুপাই করে রেখেছেন ফুল ট্রাকলোড। ট্রাকের যে 5 টনের ক্ষমতা, 5 টনের ক্ষমতার সমস্ত কিছু আপনি প্রোডাক্টটা বোঝাই করে করে নিয়ে যাচ্ছেন ফুল ট্রাকলোড। লেস দেন ট্রাকলোডে যখন কথা বলা হচ্ছে, তার মানে আপনার বাসা যেরকম আমার তো একটা রুম দরকার, বাকি 2টা রুম দরকার না, আমি কি করবো, সাবলেট দিয়ে দিচ্ছি। সো এভাবেও হচ্ছে লেস দেন ট্রাকলোড মানে আপনার 5 টন ক্ষমতার মধ্যে আপনার ধরেন ধানমন্ডি ওয়্যারহাউসে আপনার ধানমন্ডি আউটলেটে আপনি যাচ্ছেন, আপনার ক্যাপাসিটি এর মাত্র 1/5 আপনি ইউজ করছেন, 5 টনের 1 টন ইউজ করছেন। এখন কি করবেন, বসায় রাখবেন নাকি শুধুই খালি চলে যাবেন? খালি গেলে ইটস গোইং টু বি এক্সপেন্সিভ। তখন কি করছেন, আচ্ছা ওয়াই নট, আমি ধানমন্ডি, উত্তরা, বনানী এই 4-5টাকে একসাথে করেই আমি পাঠাই দিলাম। সেটা হলো আপনার লেস দেন ট্রাকলোড, যেখানের মধ্যে থেকে পুরো ট্রাকের স্পেস দরকার পড়ে না, সেই কারণে আপনি অন্য কাউকেও আপনি অ্যালাউ করছেন ওই বাসার জন্য, থাকার জন্য, যেরকম এইটারই বলা হচ্ছে। আচ্ছা, তো এর পরে যেটাকে বলছিলাম যে সরি, মানে ভিসের একটা ইমেল এসেছিল, ওইটা একটু দেখছিলাম। তো আহ, এখানে যেটা বলা হচ্ছে যে আমরা এটাকে ক্লাসিফাই করি দুভাবে। যেমন হচ্ছে একটা ভেহিকলসকে, এই যে আপনি বললেন ট্রাকলোড এন্ড লেস দেন ট্রাকলোড, এটা ক্লাসিফাই করলাম দুইভাবে। সেটা হচ্ছে আপনার ধারণ ক্ষমতার কতটুকু ব্যবহার করছেন, ফুল ট্রাকলোড এন্ড লেস দেন ট্রাকলোড। আরেকটা হচ্ছে আমরা ওর নিজস্ব ওয়েট অনুযায়ী তাদেরকে ক্লাসিফাই করি। ওই যে দেখবেন রেসলিং এ এই লাইট ওয়েট আছেন, হেভি ওয়েট চ্যাম্পিয়ন আছেন, তার মানে কি তাদের বডি ওয়েট অনুযায়ী তাদেরকে লাইট ওয়েট, হেভি ওয়েট করে। এখানেও আমরা তার ধারণ ক্ষমতার উপর করি। তার মানে লোড বেয়ারিং ক্যাপাসিটি, একটা হচ্ছে 3.5 টন আছেন, 3.5 টন পর্যন্ত একটাকে বলেছি, এবং 3.5 টনের উপরে যারা আছেন তাদেরকে আরেকটা রেঞ্জে ফালিয়েছি। 3.5 মেট্রিক টনের যেটার মধ্যে আছে তাদেরকে আমরা বলা হচ্ছে যে লাইট কমার্শিয়াল ভেহিকলস, যেটার মধ্যে থেকে আপনার এই পিছনে যদি একটু চলে যাই, এখানের মধ্যে থেকে দেখবেন আমরা বলেছিলাম মাদার ভেসেল, আর একটা হচ্ছে ফিডার ভেসেল। ফিডার ভেসেল গুলোকে লাইট ভেসেলও বলা হয়, কারণ এটার ক্যাপাসিটি কম। ওই যে আপনার 1000 পর্যন্ত 20 টনে, সরি 20 ফুটই আপনার যে কন্টেনারটা আছেন 1000টা পর্যন্ত নিতে পারবেন। সো এটাকেও আমরা লাইট বলার চেষ্টা করছি, কারণ এটার লোড বেয়ারিং ক্যাপাসিটি ইজ অনলি আপনার আর 3.5 টন পর্যন্ত। আর 3.5 টনের উপরে যা যা আছেন সেগুলোকে আমরা হেভি বলার চেষ্টা করছি। বাংলাদেশে প্রচুর কোম্পানি এগুলোকে আনে। আকিজের কথাই যদি বলেন, আকিজেও দেখবেন ওরা নিজেরা এই যে 1 টনি পিক আপ, 1 টন 2 টনি মিনি ট্রাক গুলো আছেন, প্রতিটার ক্ষেত্রে কিন্তু এদের একটা মজার জিনিস করেছে। প্রতিটার কিন্তু ওরা চেসিস বা ইঞ্জিন কি, সরি ইঞ্জিনটা কি সেটা কিন্তু বলেছেন, অরিজিনাল ইসুজু ইঞ্জিন। তারপরে এখানে এখানে মাল্টি এক্সেল ইঞ্জিন আছে। তারপরে এই জায়গার মধ্যে থেকে দেখবেন সবচেয়ে মজার হচ্ছে, দেখবেন একটু ইয়েটা করেছে, ফোর্কলিফট যেগুলো আগে আমরা বাইরে থেকে কিনতাম, এখন ওরা বলেছে যে আপনার ইঞ্জিন যেগুলো আছেন সেগুলো সমস্ত আপনার ইসুজু আর নিসানের ইঞ্জিন দিয়ে আপনি থাকছে, বাইরের চেসিসটা আপনি অন্যখান থেকে বানিয়ে টানিয়ে আনছেন বা অন্যখান থেকে অ্যাসেম্বল করে আনছেন। আগে ছিল হচ্ছে আপনি ডিজেল দিয়ে চালাতো, বাট এখন আপনার এই ডিজেল বাদ দিয়ে আপনার ধরেন সিএনজি, এলপিজি, ব্যাটারি এগুলাকেও করছে, আর একটু এফিসিয়েন্ট করার চেষ্টা করেছে। এবং এই জায়গাতে একটা দেখেছেন উপরে একটা জিনিস দেখবেন, এই জায়গাতে লিখেছে যে জেনুইন
ওইএম অটো পার্টস, এটা ওদেরকে একটা গ্যারান্টি টাইপের দিয়ে দিয়েছে। তো একটা এখানের মধ্যে একটা উদাহরণে আসবে। ওইএমটা কি ওইটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এটাকে বলা হয় অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। আমরা দুইটাকে ছবি দেখব। গাড়িটায় পরে আসি, আগে ফোনটাতে আসি। অ্যাপল আইফোন যেটা 15 যেগুলো বাজারে ছড়াছড়ি হয়ে আছে, ওইখানে আপনারা একটু দেখার চেষ্টা করবেন যে অ্যাপল 15 এর ভিতরে যে স্ক্রিনটা আপনি পাচ্ছেন, তারপরে যে ক্যামেরাটা পাচ্ছেন, স্ক্রিন অ্যান্ড ক্যামেরা, এই দুটাই প্রোডাকশন করেছে কি অ্যাপল? না, ইট কেম আন্ডার দ্য নেম অফ অ্যাপল, বাট এটার অরিজিনাল প্রস্তুতকারক অন্য মানুষ। কে করেছে? এলজি অথবা স্যামসাং করেছে স্ক্রিন, আপনার ক্যামেরার যে লেন্সের সনি অথবা এলজি করেছে। তার মানে এটার মূল প্রস্তুতকারক কিন্তু অ্যাপল না। এখন কোনো যদি সমস্যা হয় তখন কি হবে? স্ক্রিনে একটা ঝামেলা হলো, স্ক্রিনে ঝামেলা হওয়ার পর এখন আপনি কি করলেন? স্ক্রিনে ঝামেলা হওয়ার পর আপনি ওদের সার্ভিস সেন্টারে দিলেন। অ্যাপল দেখলো যে আচ্ছা স্ক্রিনের ঝামেলা হয়েছে, স্ক্রিনের তো রিপ্লেস আমি আপনাকে করে দিচ্ছি এখনই আমার হাতে থাকা অবস্থায়, কিন্তু আমি এটা কি আমার অ্যাপলকে দায়ী করব? না, কাকে করব? এটা অরিজিনাল বানিয়েছে কে? বানিয়েছে হচ্ছে ওই যে আপনার স্যামসাং। তো ওরা স্যামসাং এর কাছ থেকে রিপ্লেসমেন্ট নেবে। তো মার্সিডিজের দেখেছেন ব্রেক, ওই যে এএমজি লেখা আছে, মার্সিডিজের ব্রেকটা কিন্তু ওরা নিজেরা বানায়নি, ওরা বানিয়েছে এএমজি কোম্পানি, যেটাকে এখনো আছে। আপনার গাড়ির ভিতরে যে স্টেরিওটা দেখেন, স্পিকার পায়োনিয়ার লেখা আছে, টয়োটাতেই কিন্তু এসেছে। টয়োটা কিন্তু বানায়নি, বানিয়েছে হচ্ছে পায়োনিয়ার। সো দ্যাট মিনস এইটার অরিজিনাল প্রোডাক্ট প্রস্তুতকারক, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। দ্যাট মিনস আপনার একটা ফোন বানাতে গেলে ইউ নিড মাল্টিপল কম্পোনেন্টস। সব কম্পোনেন্টস আপনি নিজে বানান না, কিছু কিছু কম্পোনেন্টস অন্যদের দিয়েও বানান। সো যারা আপনি ছাড়া অন্যান্য ব্যক্তিবর্গজন যারা যারা ওই ইকুইপমেন্টটাকে বানিয়েছেন তাদেরকে বলা হয় ওইএম। তো এইটার আকিজ তারা কি বলেছে? আকিজ বলেছে যে ভাই আমাদের এই যে ফোর্কলিফট বা যা যা যে জিনিসপত্র আছে সেটার মধ্যে তুমি দেখেছো যে এই যে ধরেন আমি আপনার একটা এক্সাম্পল এই বলার চেষ্টা করি। ধরেন এই যে এখানে একটনি মিনি ট্রাক সুজুকি ইঞ্জিন, সুজুকি ইঞ্জিনের মধ্যে থেকে আপনার ওইটার একটা ফ্যান এবং ফ্যান বেল্ট, ওইটা তো সুজুকি নিজে বানায়নি, তারা নিয়েছে ডেনসো একটা কোম্পানি আছে তার কাছ থেকে। এখন ওই অবস্থায় দিয়ে দিয়েছে, কিন্তু ওইটার অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার হচ্ছে ডেনসো। তো আকিজ বলেছে যে তোমার ওই ফ্যান বেল্ট বা ফ্যানের কোনো সমস্যা হলে তোমার ইউ ডোন্ট হ্যাভ টু গো টু সুজুকি, এইটার যে অরিজিনাল প্রস্তুতকারক ডেনজো ওদের জিনিসপত্রই আমাদের কাছে আছে। তো এই জন্য ওদের কাছে এই অরিজিনাল ওইএম অটো পার্টস গুলো ওরা জানে যে এই সুজুকি ইঞ্জিনে কোন কোন পার্টস কারা কারা বানিয়েছে। সো এইটা যেহেতু জানে, এই জন্য ওই ব্যক্তিবর্গের কাছ থেকে তারা পার্টস গুলো সংগ্রহ করে রেখেছে। তো এইটা ওরা বলেছে। বাট মজার কথাটা হচ্ছে আমাদের ওই ফোর্কলিফট যেটা আছেন, ফোর্কলিফট গুলো এখন আর বাইরে থেকে কিনতে হচ্ছে না, আমরা নিজেরাই আগে থেকে কিনতে পারছি। বাংলাদেশে আকিজি বানাচ্ছে। রোডের ক্ষেত্রে যদি ট্রান্সপোর্টেশনটাকে খেয়াল করেন, রোড ট্রান্সপোর্টেশন আমাদের কতটুকু কি ক্ষতি করছে সেটার মধ্যে থেকে অন্যগুলোর যেরকম ম্যাক্সিমাম ছিল হচ্ছে 5, যেটা হচ্ছে রেলের, আর ওইটা হচ্ছে নয়েজ ছিল মনে হয়, ইফ আই এম নট রং। আর এইখানের মধ্যে থেকে লোয়েস্টটা হচ্ছে 7, ভাইব্রেশনের কথা যদি চিন্তা করেন। ইমিশনস আনজো আপনার 8, আর অ্যাক্সিডেন্ট রেট তো বেশ ভালো পরিমাণেই আপনার আছে। তো এইটার জন্য একটা অ্যাক্সিডেন্ট রেটের একটা বাংলাদেশের কম্পারিজনটা আপনার আছে, সেটা একটু দেখাই দিব যে বিআরটি এর কাছ থেকে আমরা এটা পেয়েছিলাম। যে দেখবেন যে আমাদের রোড অ্যাক্সিডেন্ট গুলো বাংলাদেশে যেটা হচ্ছে তার মধ্যে থেকে ট্রাক 7% আছেন, পিক আপ 4%, মাইক্রোবাস তো আছে, সবচেয়ে মনে হয় কি আছে, ভ্যানও আছে, মোটর বাইকটা দেখার চেষ্টা করছি, মোটর বাইক, কার, জিপ, মোটরসাইকেলে হচ্ছে 22%। তো আমাদের এই বাংলাদেশে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় সেটার মধ্যে থেকে ট্রাকের মধ্যে থেকে 70%, পিক আপ আছেন 21, তারপরে হচ্ছে ভ্যান 2, তার মানে আমাদেরটা হচ্ছে 24%-এর মতো আমরা বলতে পারি যে আমাদের লজিস্টিকের ইয়েটা আছে। এটা একটু দেখার চেষ্টা করছিলাম যে আগে একটা দিয়েছিলাম কতটুকু কি আপনার আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে এই 24%-এর কথা বলেছিলাম, সরি এটা হয়ে গেল। তো 25% বলেছে, ওইটার মধ্যে থেকে এরাই
বাংলাদেশের যে অ্যাক্সিডেন্টগুলো আছেন এই অ্যাক্সিডেন্টের 25% মতো সমস্ত কিছু আমাদের এই ট্রান্সপোর্টেশন যা যা আছেন সেগুলোর লরি টরি ওইগুলোই করে থাকে। তো আমরা রোডেরটার মধ্যে থেকে দেখেছি যে আমাদের অ্যাক্সিডেন্টটা আসলে মূলত আপনার এই ফ্রেট বা যারা পরিবহনের ক্ষেত্রে কতটুকু কি হচ্ছে। এরপরেরটাতে আমাদের সবচেয়ে ফাস্টেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন যেটা আছে সেটাকে দেখার চেষ্টা করব। সেটার মধ্যে বলা হচ্ছে যে এয়ারের কথা বলা হচ্ছে দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড দ্য ফাস্টেস্ট, ওয়াটারওয়ে থেকে আপ টু 16% মোর এক্সপেন্সিভ। এবং কোন ধরনের প্রোডাক্টগুলোকে নেই যেটা লিমিটেড শেলফ লাইফ সাইকেল আছে। ওই যে স্মার্টফোন দেখেছেন, ট্যাবলেট দেখেছেন, জারার ফ্যাশনের কথা দেখেছেন, এই জিনিসগুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করি এখানে। সো এখানের মধ্যে থেকে প্রতীক বলা হয়েছে যে কতটুক ইয়ে করেন, তেল আসলে খরচ করেন পার কিলোমিটারে, সরি পার সেকেন্ডে 4 লিটার ফুয়েল আপনি খরচ করছেন। তো এইটার বাইফার সবচাইতে বেশি আপনার ইমিশনস গুলো হচ্ছে। এবং এই জন্য দেখবেন এগুলোর মধ্যে থেকে এয়ার হোস্টেস গুলো আছেন যেগুলো সবার ক্ষেত্রে ওয়েটটা একটা ম্যাটার করে, তাদের বারবার ওয়েট চেক করতে বলে যে একটা সার্টেন, বিকজ এভরি কিলো দ্যাট ইউ আর পুটিং অন টু ইয়ার সেলফ তার মানে এক্সট্রা ফুয়েল লাগছে। এটা একটা সমস্যা। নয়েজ খুবই প্রবলেম। আপনার বাসার উপর দিয়ে যখন প্লেন টেন ফ্লাইটাই করে মোটামুটি এই ইয়েতে যারা থাকেন উত্তরের দিকে তাদের তো অবস্থা খারাপই হয়ে যায়। ইউকেতেও যেরকম দেখবেন 3 মাসে আপনার সামারের দিকে সবাই বিভিন্ন জায়গা থেকে ফ্লাই করতে থাকে আরো বেশি। তো আর সামারের ক্ষেত্রে কমপ্লেন্ট আরো বেশি আসে যে সামারের ছুটি ছুটি সবাই পায়, বা সারাদিন যেখানে অফিসে থাকে কোনো সমস্যা হয় না, বাসায় অস্থির হয়ে থাকে ছুটির দিনে, যে তখন বুঝে যে আসলেই মাথার উপর দিয়ে প্লেন গেলে কি পরিমাণ শব্দ হয়, আপনি আসলে ঘুমায় থাকতে পারবেন না। মানে এরকম হয়। এদের গ্লাসেস গুলো ডবল প্রোটেকশন থাকে, মানে আমাদের গ্লাসের মতো একটা না দুইটা টাইপের থাকে, যেন আপনার নয়েজ ইয়েতে না হয়। বাট তারপরেও তো প্রচুর পরিমাণে কমপ্লেন হয়। আমরা লাস্ট মোড অফ ট্রান্সপোর্টেশনে যাব যেটা হচ্ছে পাইপলাইনের কথা বলা হচ্ছে। পাইপলাইনটা মূলত আমরা বলেছিলাম সাপ্লাই চেইনে 3 ধরনের প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে সলিড, লিকুইড আর একটা হচ্ছে গ্যাস। সো এখানে লিকুইড আর গ্যাসের জন্য এটা খুবই ভালো। তেলের কথা বলছেন, গ্যাস, এই দুটাই এখান থেকে গিয়ে করা হয়। এবং এটার ইনভেস্টমেন্টও বেশি, কারণ আপনার সেন্সর লাগাতে হয়, প্রোটেকশন রাখতে হয়, এই সকল কিছু দেখবেন প্রতিটার ক্ষেত্রে। এই যে এইটার একটা ইয়ে দেখবেন, এই যে এখানে প্রতিটার মতো একটা অ্যান্টিনারের মতো দাঁড়ানো আছে। এইটার ক্ষেত্রে আপনার এই সেন্সরটা টাইপের দিবে যে আশেপাশে কি আছে, টেম্পারেচার কি হচ্ছে। এইটার প্রতিটার জন্য একটা একটা করে মানে প্রতিটা পিলারের জন্য একটা একটা করে সেন্সর দেওয়া আছে। তার মানে কোথায় লিকটা হচ্ছে সেটা আপনি ইজিলি আসলে মানে বুঝে ফেলতে পারবেন। তো এইটার জন্য প্রতিটা সেন্সর বসাতে হয় বলে ইটস ভেরি এক্সপেন্সিভ পড়ে যায়। তো তার মধ্যে থেকে টেম্পারেচারও কন্ট্রোল রাখতে হয়, বিকজ এই যে আপনার দেখবেন লিকুইড পাঠাচ্ছেন অথবা গ্যাস পাঠাচ্ছেন। তো এই যে আপনার এই প্রচন্ড পরিমাণে গরম পড়ে, সৌদির কথা যদি চিন্তা করে দেখেন, সৌদির এদিকে মালয়েশিয়ার এদিকে যেই পরিমাণ গরম পড়ে, আমরা তো মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। সেইখানের মধ্যে টেম্পারেচারে আপনার এর টেম্পারেচারে কন্ট্রোল করে রাখার আপনার দরকার পড়ে, এক্সট্রা কুলিং সিস্টেমও আপনার দরকার পড়ছে। তো আর তেলগুলাকে যেমন আপনার পাম্প করে নিয়ে যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, যে মোটর টাইপের চালাতে হচ্ছে, সেটার জন্য ইলেকট্রিসিটি খরচ হচ্ছে। তো বাট তারপরেও দেখবেন যে এইটার ইমিশনস গুলো খুবই কম, সবগুলোর থেকে মধ্যে থেকে একেবারেই কম 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 টাইপের আসছে। সো আমাদের জন্য অ্যালার্মিংটা হচ্ছে রোড আর এয়ার, যে দুইটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং এর একটা সিনের কথা বলছে। এখন আমাদের যেই সবগুলোকে আমরা দেখছিলাম 4টা অ্যাসপেক্টে, CO2 কতটুকু নির্গত করছেন, অ্যাক্সিডেন্ট কতটুকু হচ্ছে, তারপরে ভাইব্রেশন আর নয়েজ। এখন এই সবগুলোকে একসাথে যদি কাতারে নেওয়ার চেষ্টা করি, এমিশনস এর মধ্যে এয়ার সবচেয়ে বেশি, সেকেন্ড ড্যামেজিং রোড, তারপরে হচ্ছে আপনার রেল, ওয়াটারওয়ে, পাইপলাইন। সেম ভাবে অ্যাক্সিডেন্টের রোড হচ্ছে ফার্স্ট, এয়ার 3 অ্যান্ড দেন বলছে বিকজ মানে এটা ফ্রিকোয়েন্সি অফ অ্যাক্সিডেন্ট হয়। সবচেয়ে ডেভাস্টেটিং হয় হচ্ছে এয়ারে অ্যাক্সিডেন্ট হলে সেটা বেঁচে থাকার কোনো ওয়েজ থাকে না, বাট ইন টার্মস অফ নাম্বার অফ অ্যাক্সিডেন্টস গুলোতে হলে আপনার রোডের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে। নয়েজের ক্ষেত্রে ইয়ে তো আছেই, এয়ার তো আছেই। এই আমি যে কয়েকদিন একদিন রাতে আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম এয়ারপোর্টের পাশে, পরের দিন দেশে আসবো বলে ভেরি মাচ এক্সাইটেড। রাত্রে যতটুকু ঘুমাতে চেষ্টা করছিলাম, ঘুমাতে তো কোনোভাবেই পারিনি, বিকজ মাথার উপর দিয়ে গেলে প্রচন্ড পরিমাণে ঝামেলা হয়। আর ভাইব্রেশনের ক্ষেত্রে রাস্তা তো আছেই, রোড অ্যান্ড রেল এই দুইটা হচ্ছে সবচেয়ে
অ্যালার্মিং এর কথা বলা হচ্ছে। তো ইন্ডিভিজুয়ালি আপনার এগুলাকে দেখলাম, বাট এগুলা যদি সমস্ত গুলাকে সাম আপ করার চেষ্টা করি, সাম আপ করলে দেখবেন ওভারঅল পজিশনের মধ্যে থেকে আমাদের রোড, যেটা আমাদের সবার বন্ধু, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে কজিং মোর ড্যামেজ টু এই সাস্টেনেবিলিটির দিক থেকে সবচেয়ে লো র্যাঙ্ক অবস্থায় আছে। তারপরে এয়ারের কথা বলছেন, তারপরে হচ্ছে রেল। সো আসে হচ্ছে সবচেয়ে ড্যামেজ করছেন মানে ওয়ার্স্ট পসিবলের হিসাবে, সরি আমি ইয়েটা করে, হ্যাঁ ওয়ার্স্ট পসিবল এটা হচ্ছে ফার্স্ট, হচ্ছে যে ড্যামেজ সেকেন্ড হয়ে গেছে, এটা হচ্ছে থার্ড, ফোর্থ, আর পাইপলাইন এইটা হচ্ছে সবচাইতে ভালো অবস্থায় আছে। সো এইটা ছিল হচ্ছে আমাদের এই মোড অফ ট্রান্সপোর্টেশন যেগুলো আছেন সেইটার ওভারঅল ইম্প্যাক্ট, মানে কতটুকু কি করছেন। নেক্সট স্টেপটা যেটা আসবে, নেক্সট স্টেপটার মধ্যে থেকে আমরা দেখবো যে আমরা কিভাবে এইটার আগে থেকে একটু বেটার করতে পারি।